বাংলাদেশের জন্য 20% বর্ধিত শুল্ক নির্ধারণ যুক্তরাষ্ট্রের। কূটনৈতিক বিজয় আখ্যা প্রধান উপদেষ্টার, আলাদা কোনো শর্ত আরোপ করেনি মার্কিন প্রশাসন, জানালেন প্রেস সচিব। ট্যারিফের কারণে আমরা মনে করছি যে আমাদের তো এক্সপোর্টটা কম্পিটিটিভ হবে ইউএসএ এবং এক্সপোর্টটা উত্তরোত্তর বৃদ্ধি পাবে। পোশাক সহ যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানি নিয়ে উদ্বেগ কিছুটা কমেছে বলছেন ব্যবসায়ীরা। প্রতিযোগিতার সক্ষমতায় এগিয়ে বাংলাদেশ, মন্তব্য অর্থনীতিবিদের। 20% আসলো এবং প্রতিযোগী অন্যান্য দেশগুলোর সমকক্ষ হলো, এটা আমাদের উদ্বেগ অনেকাংশে কমিয়েছে। নেক্সট সিজনে আমরা আশা করতেছি অন্যান্য দেশ থেকে, বিশেষ করে ভিয়েতনাম, চায়না থেকে আমাদের এখানে প্রচুর পরিমাণে অর্ডার শিফট করবে। মার্কিন শুল্ক হার কমানোর সিদ্ধান্ত সন্তোষজনক বলছে বিএনপি। অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টাতেই মিলেছে সুফল, মন্তব্য জামায়াতের। জুলাই শহীদদের স্মরণে ঢাকার 2 সিটিতে বিএনপির সমাবেশ। শেখ হাসিনা দেশে ফিরে আর যেন মানুষ হত্যা করতে না পারে সেই ব্যবস্থা গড়ে তোলার আহ্বান মির্জা ফখরুলের। আওয়ামী ফ্যাসিস্টরা, হাসিনারা যা আমাদের দেশকে ধ্বংস করেছে, তারা যার কোনোদিন ফিরে আসতে না পারে। সনদ ঘোষণার দাবিতে শাহবাগে জুলাই যোদ্ধাদের এক পক্ষের অবরোধে অন্য পক্ষের হামলা। সন্ধ্যায় ব্যারিকেড সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে পুলিশ। ভাটারায় কনভেনশন সেন্টারে সরকার বিরোধী ষড়যন্ত্রের অভিযোগে আওয়ামী লীগের 22 জন গ্রেপ্তার। রাজনৈতিক সংশ্লিষ্টতার সত্যতা পেয়েই মেজর সাদেকের বিরুদ্ধে তদন্ত আদালত গঠন। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে 12 কিলোমিটার পথ পাড়ি দিয়ে খাবার জুটলেও খাওয়া হলো না ফিলিস্তিনি শিশু আমিরের। ইসরায়েলি সেনার গুলিতে যায় প্রাণ। বালু খাইয়ে সন্তানকে বাঁচানোর চেষ্টা মায়েদের। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে আছি আমি শাওন দত্ত। নানা আলোচনা আর নাটকীয়তার পর বাংলাদেশের জন্য নতুন শুল্ক নীতি নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র। 35 থেকে কমিয়ে 20% শুল্ক নির্ধারণ করা হয়েছে। মার্কিন শুল্ক কমানোর বিষয়টিকে গুরুত্বপূর্ণ কূটনৈতিক বিজয় এবং ঐতিহাসিক বাণিজ্য চুক্তি হিসেবে দেখছে সরকার। এই চুক্তির মাধ্যমে বাংলাদেশের তুলনামূলক সুবিধা অক্ষুণ্ণই থাকছে। পোশাক রপ্তানি খাতে প্রতিদ্বন্দ্বীদের তুলনায় কিছুটা সুবিধাজনক অবস্থানে রয়েছে বাংলাদেশ, এমন অভিমত অর্থনীতিবিদের। ওয়াশিংটন দূতাবাসের প্রেস মিনিস্টার বলেছেন, দর কষাকষিতে দক্ষতার পরিচয় দিয়েছে ঢাকা। ওয়াশিংটনে মার্কিন বাণিজ্য প্রতিনিধিদের সাথে 3 দফায় বৈঠক করেন বাংলাদেশের প্রতিনিধিরা। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বাংলাদেশি পণ্যে 15% কমিয়ে 20% শুল্ক নির্ধারণের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। খাতওয়ারি আগে থেকেই যুক্ত 15% সহকারে মোট শুল্কের পরিমাণ দাঁড়ালো 35%। এই চুক্তির মাধ্যমে বাংলাদেশের তুলনামূলক সুবিধা অক্ষুণ্ণই থাকছে। প্রেস বার্তায় এমন অভিমত ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন জানান, 20% শুল্ক আরোপ করায় যুক্তরাষ্ট্রে রপ্তানি বাধাগ্রস্ত হওয়ার কোনো আশঙ্কা নেই। বাংলাদেশ এই চুক্তিতে যতটা কৌশল ও দক্ষতা দেখাতে পেরেছে তা আর কোনো দেশ দেখাতে পারেনি, এমনটাই জানিয়েছেন প্রেস মিনিস্টার গোলাম মুর্তজা। বাংলাদেশ টিম যে সক্ষমতার সঙ্গে নেগোসিয়েশন টেবিলে বসে দর কষাকষি করেছে, পৃথিবীর খুব কম দেশ এই কাজটি করতে পেরেছে। দূতাবাসের পক্ষ থেকে আমরা এখন যে ওয়াশিংটনে অবস্থান করছি, আমাদের পক্ষ থেকে যে কেউ যে কোনো রকমের সাহায্য, সহায়তা, তথ্য চেয়ে যোগাযোগ করলে নিশ্চয়ই তিনি পাবেন। তিনি একজন সাধারণ নাগরিক হন, তিনি একজন ব্যবসায়ী হন, যেই হন না কেন। বাংলাদেশের জন্য আলাদা কোনো শর্ত আরোপ করেনি যুক্তরাষ্ট্র। বাকি দেশগুলোর মতো একই শর্ত দিয়েছে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ইউএসএ তো আমাদের কেন, সবার জন্য একই শর্ত। যে ইউএস চাচ্ছিল যে তাদের সাথে যে আমাদের ট্রেডের যে ডিফারেন্সটা এটা কমাতে। এটা ইন্দোনেশিয়া বলেন, ভিয়েতনাম বলেন, আমাদের বলেন, ইন্ডিয়া বলেন, সবার জন্য একই জিনিস। ট্যারিফের কারণে আমরা মনে করছি যে আমাদের তো এক্সপোর্টটা কম্পিটিটিভ হবে ইউএসএ এবং এক্সপোর্টটা উত্তরোত্তর বৃদ্ধি পাবে। এশিয়ায় পোশাক রপ্তানি খাতে বাংলাদেশের অন্যতম প্রতিদ্বন্দ্বী ধরা হয় ভিয়েতনাম, কম্বোডিয়া, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, ভারত এবং পাকিস্তানকে। এসব দেশের বেশিরভাগের উপরও আরোপ করা হয়েছে
19 থেকে 20% পর্যন্ত শুল্ক। ভারতের উপরও রয়েছে 25% শুল্ক খরচ। অর্থাৎ তৈরি পোশাক খাতে কিছুটা সুবিধাজনক অবস্থানে রয়েছে বাংলাদেশ। যারা ডিরেক্ট কম্পিটিটর রেডিমেড গার্মেন্টস এর ক্ষেত্রে বা প্রধানতম রপ্তানি পণ্য আমেরিকার বাজারে তার কনটেক্সটে তারা যেটা পেয়েছে সেই কনটেক্সটে আমার মনে হয় আমরা খুব সুবিধাজনক একটা জায়গায় চলে এসেছি। তবে নতুন এই শুল্ক সুবিধা নেওয়ার জন্য ছাড় দিয়েছে বাংলাদেশ। বেশি দামে বছরে 7 লাখ টন গম আমদানিতে চুক্তি করেছে সরকার। নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং বিমান কেনার সিদ্ধান্ত। তুলা, এলএনজি সহ অন্যান্য পণ্য আমদানির ক্ষেত্রেও প্রস্তুত করেছে সরকার। 110টি পণ্যের আমদানি শুল্ক প্রত্যাহার করেছে বাংলাদেশ। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। 15% কমিয়ে পাল্টা শুল্ক 20% নির্ধারণ করায় স্বস্তি প্রকাশ করেছেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানি নিয়ে উদ্বেগ খানিকটা কমেছে। প্রতিযোগিতার সক্ষমতা ধরে রাখা সম্ভব হবে বলেও মনে করেন তারা। বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে এপ্রিলের শুরুতে বিভিন্ন দেশের উপর পাল্টা শুল্ক আরোপ করে মার্কিন যুক্তরাষ্ট্র। বাংলাদেশি পণ্য প্রবেশেও আরোপ করা হয় 37% বাড়তি শুল্ক। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। শুরু থেকেই শুল্ক কমিয়ে আনতে উদ্যোগ নেয় সরকারও। চালিয়ে যেতে থাকে আলোচনা। প্রথমে 2% কমানো হলেও দ্বিতীয় দফায় আরও 15% কমিয়ে 20% নির্ধারণ করেছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এতে স্বস্তি প্রকাশ করেছেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। আমরা রপ্তানির ক্ষেত্রে শুল্কের যে বড় উল্লঙ্ঘন দেখেছিলাম সেখান থেকে যে কম হলো 20% আসলো এবং প্রতিযোগী অন্যান্য দেশগুলোর সমকক্ষ হলো, এটি আমাদের উদ্বেগ অনেকাংশে কমিয়েছে। আমরা একটা যেটা ভয় ছিলাম, বারবার আমরা বলছিলাম যে আমাদের যে সব দেশের সাথে কম্পিটিশন তাদের থেকে কি আমাদের বেশি হয়ে যায় কিনা। তো যেহেতু তাদের থেকে বেশি হয় নাই, তাদের সমানই রাখা গেছে, প্রায় সমানই রাখা গেছে, ফলে এই জায়গাটাতে আসলে আমরা একটা বড় চিন্তামুক্ত আপাতত হয়েছি। অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা বলছেন, কম দামের পণ্য উৎপাদন করায় বর্ধিত শুল্কে ভিয়েতনাম, ভারত এবং চীনের তুলনায় কিছুটা সুবিধাজনক অবস্থানে রয়েছে ঢাকা। সামনের দিনে এসব দেশের রপ্তানি আদেশ বাংলাদেশে আসতে পারে। সামগ্রিক শুল্ক বিবেচনা করলে আমরা মোটামুটি তুলনীয় দেশগুলোর সাপেক্ষে একটি ইতিবাচক জায়গায় রয়েছি এবং চীনের সাথে যদি উচ্চ শুল্ক অব্যাহত থাকে, অর্ডারগুলো অন্যান্য দেশে রিলোকেট করবেন। সুতরাং সেই ধরনের একটা বাড়তি বেনিফিট পাওয়ারও সুযোগ সামনে বাংলাদেশের আসতে পারে বলে মনে হয়। নেক্সট সিজনে আমরা আশা করতেছি অন্যান্য দেশ থেকে, বিশেষ করে ভিয়েতনাম, চায়না থেকে আমাদের এখানে প্রচুর পরিমাণে অর্ডার শিফট করবে। সেই অর্ডারগুলো পাওয়ার পরে আমাদের এখানে হয়তো আমরা আবার তখন প্রাইসটা মার্কেট প্রাইস নিতে পারবো। কিন্তু এখন অর্ডার কম থাকার কারণে আমাদের যে একটা প্রাইস প্রেশার আসবে বা কিছু ফ্যাক্টরিতে কাজ থাকবে না, সেটাকে একটু আমাদের খুব টেকনিক্যালি এবং এক হয়ে ওভারকাম করে আসতে হবে। পোশাক শিল্পের বেশিরভাগ কাঁচামাল আসে চীন থেকে। ট্রান্সশিপমেন্ট ট্যারিফের কারণে এক্ষেত্রে বাংলাদেশ কিছুটা চাপে পড়তে পারে বলে আশঙ্কা অর্থনীতিবিদ ও ব্যবসায়ীদের। যে তৃতীয় কোনো দেশ থেকে কাঁচামাল আমদানি করে আবার মার্কিন বাজারে রপ্তানি করলে সেখানে বাড়তি 40% শুল্ক আরোপ হবে। চীন থেকে যে কাঁচামাল আমদানি করে থাকে সেটি ব্যবহার করেই মার্কিন বাজারে আমরা এক্সপোর্ট করে থাকি। সুতরাং এই কাঁচামালের উপরে নতুন করে এই ট্রান্সশিপমেন্ট ট্যারিফ কতটুকু ইম্পোজ হবে এবং তার মাধ্যমে আমাদের প্রতিযোগিতার সক্ষমতা কতটুকু চাপ পড়বে, সেটি কিন্তু আমাদের বিচার্য বিষয়। এটা যদি থাকে যে আমাদের ভ্যালিডেশন 40% যদি করতে হয় এবং মিনিমাম 5% প্রফিট দেখায় 45% ভ্যালিডেশন যদি করতে হয়, তো 55% আমরা ইম্পোর্ট করতে পারবো। তো এইটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জিং জায়গা হবে বেশ কিছু ক্ষেত্রে, যারা আমরা নিটওয়ারে ম্যানমেড ফাইবারের কাজ করি। একক দেশের উপরে নির্ভরতা কমাতে রপ্তানি পণ্য ও বাজারে বৈচিত্র্য আনার উপর গুরুত্ব দিয়েছেন অর্থনীতিবিদরা। অর্ডার রিলোকেট করবে না। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশের চেষ্টার পর যুক্তরাষ্ট্রের বর্ধিত শুল্ক কমিয়ে আনায় সন্তোষ প্রকাশ করেছে দেশের রাজনৈতিক দলগুলো। তবে কোন কোন সুযোগ সুবিধার বিনিময়ে যুক্তরাষ্ট্র এই সিদ্ধান্ত নিল তা প্রকাশ করা উচিত বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আর জামায়াত ইসলামী নেতারা বলেছেন, শুল্ক আরও কমানোর চেষ্টা করতে হবে সরকারকে। যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের সিদ্ধান্ত ঘিরে শুরু থেকে সরব আলোচনা রাজনৈতিক অঙ্গনে। বাংলাদেশ সরকারের প্রতিনিধি দলের সাথে আলোচনার পর বর্ধিত শুল্ক 15% কমিয়ে 20% নির্ধারণ করেছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এতে সন্তোষ প্রকাশ করেছেন জ্যেষ্ঠ রাজনৈতিক নেতারা। তবে এজন্য কোনো সুযোগ সুবিধা আমেরিকাকে দেয়া হলে তা প্রকাশের পরামর্শ দিয়েছেন বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। আমরা শুধু ট্যারিফের কথাই মন্তব্য করতে পারি, কিন্তু সার্বিক বিষয় জানলে সেটার উপর আমরা মন্তব্য করতে পারি। এর বিপরীতে আমাদেরকে
আর কি কি দিতে হয়েছে এবং এটা অর্থনীতিতে কিরকম ইম্প্যাক্ট করবে সেটা না জানা পর্যন্ত আমরা তো সেই ইম্প্যাক্টটা কি হবে সেটা বলতে পারছি না। বাট ট্যারিফ থেকে আপাতত আমাদের প্রতিযোগীদের সাথে যেটা আছে ঠিকই আছে, সন্তুষ্ট হচ্ছে। এদিকে যুক্তরাষ্ট্রের শুল্ক হার কমানোর সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছে জামাত, তবে আরও কমানোর চেষ্টা করে যাওয়া উচিত বলে মনে করে দলটি। এই ট্যারিফ কমানোর ক্ষেত্রে যে ভূমিকা রেখেছেন সেটা নিশ্চয়ই আমাদের জন্য ইতিবাচকভাবে আমরা দেখি। সরকারের পক্ষ থেকে যোগাযোগ এবং প্রচেষ্টার পর আমরা যেটা জানতে পেরেছি যে সেটা 15% কমিয়ে 20%-এ নিয়ে আসা হয়েছে। যদিও আমরা এটাকে নট আপ টু দ্য মার্ক বলি, আরও কমতে হতো, তবুও যা হয়েছে এটার জন্য আমরা শুকরিয়া জানাই। এছাড়া বিভিন্ন দল ও সংগঠন শুল্ক নিয়ে প্রতিক্রিয়ায় সন্তোষ প্রকাশ করেছে। সবার প্রত্যাশা বাংলাদেশের ব্যবসায়ীরা স্বস্তি নিয়ে রপ্তানি কার্যক্রম চালাতে পারবে। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। শেখ হাসিনা দেশে ফিরে আর যেন মানুষ হত্যা করতে না পারে এমন ব্যবস্থা করে তোলার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকালে 24-এর গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে উত্তরায় বিএনপি আয়োজিত সমাবেশে তিনি বলেন, রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে পারলেই ফ্যাসিবাদ থেকে পরিপূর্ণ মুক্তি মিলবে। অন্যদিকে যাত্রাবাড়িতে শহীদদের স্মরণে আয়োজিত সমাবেশে মির্জা আব্বাস বলেন, নতুন করে আর কাউকে ফ্যাসিস্ট হতে দেয়া হবে না। জুলাই শহীদদের স্মরণে মাস জুড়েই ছিল বিএনপির নানা কর্মসূচি। তারই ধারাবাহিকতায় আগস্টের প্রথম দিনে গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণ করে বিএনপি। রৌদ্র প্রাঙ্গণ, ঢাকার 2 প্রান্ত, উত্তরা ও যাত্রাবাড়িতে আয়োজন করা হয় সমাবেশের। শুরুতে শহীদ স্বজনদের বক্তব্যে উঠে আসে সন্তানদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের আহ্বান। 11 নম্বর সেক্টর মসজিদে যাই, সেখানে আমার বাবুকে গোসল করাই না, তারা বলে উপর থেকে নিষেধ আছে। আমরা কোন দেশে বাস করতাম? এরকম যেন আর না হয়, কোনো মাকে আর কাঁদতে না হয়, কোনো শহীদকে গোসল করানো হবে না, উপর থেকে না বলা হয়। সংস্কার যতটুকু সম্ভব আপনারা এদেশের স্বার্থে, জনগণের স্বার্থে আপনারা সেই সংস্কার আদায় করে নেবেন। আমি বলতে চাই, আর যেন কোনো ব্রিটিশ সরকারের বিরুদ্ধে ছাত্র জনতার জন্য আর রক্ত দিতে না হয়, কোনো মায়ের বুক যেন খালি না হয়। উত্তরার সমাবেশে যোগ দিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে পারলেই ফ্যাসিবাদ থেকে পরিপূর্ণ মুক্তি মিলবে। শেখ হাসিনা দেশে ফিরে আবারও গণহত্যা যাতে চালাতে না পারে সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপির মহাসচিব। আমাদের যে সমস্ত শাসকেরা, আওয়ামী ফ্যাসিস্টরা, হাসিনারা যা আমাদের দেশকে ধ্বংস করেছে, তাদের প্রতি ঘৃণা তৈরি করে, তারা যেন কোনোদিন ফিরে আসতে না পারে, হাসিনা যেন ফিরে না আসে, তারা আমার ছেলেদেরকে হত্যা করতে না পারে, সেই ব্যবস্থা তৈরি করতে হবে। আলোচনার মাধ্যমে বাংলাদেশের উপর আরোপিত 35% মার্কিন ট্যারিফ কমিয়ে আনায় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানান মির্জা ফখরুল। কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে আমেরিকা আমাদের উপর ট্যারিফ আরোপ করেছিল, তাই না? ওটাকে পররাষ্ট্র দপ্তর এবং এই মন্ত্রীরা অ্যাডভাইজাররা তারা আলোচনা করে এটা কমিয়ে 20% পর্যন্ত নিয়ে এসছে। সেই জন্য আমি এই গভর্নমেন্টকে, সরকারকে ধন্যবাদ জানাতে চাই। এদিকে যাত্রাবাড়িতে সমাবেশে যোগ দিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, নির্বাচনের তারিখ ঘোষণা নিয়ে এখনও ষড়যন্ত্র চলছে। বিএনপির বিরুদ্ধে জনগণকে ভুল বোঝানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। বলেন, নতুন করে কাউকে ফ্যাসিস্ট হতে দেয়া হবে না। তো আর দেরি করেন না, আমরা জানি দিন ঘোষণা দেবেন, তারিখ ঘোষণা দেবেন, এর পিছনে আপনাদের আবার কোন ষড়যন্ত্র তত্ত্ব লুকিয়ে আছে আল্লাহই বলতে পারবে। আমি এখনো মনে করি নির্বাচনকে তারা সুষ্ঠুভাবে না হওয়ার জন্য যত প্রক্রিয়া আছে তারা সেগুলা করার চেষ্টা করবে। এ সময় রাজনৈতিক দলগুলোকে বিদ্বেষ পরিহার করে সুষ্ঠু ধারার রাজনীতিতে ফেরার আহ্বান জানান মির্জা আব্বাস। ইপিএম পদ্ধতি খাওয়াতে চাইছিল হাসিনা, এই দেশের লোক গিলে নাই। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। জুলাই সনদ ও ঘোষণাপত্র দ্রুত বাস্তবায়নে সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। রাজধানীতে এক অনুষ্ঠানে এনসিপি সহ অন্য দলের নেতারা বলেন, ৭১ নিয়ে ব্যবসা করেছে আওয়ামী লীগ।
এবার 24-এর চেতনা নিয়ে কেউ যেন ব্যবসা করতে না পারে। নির্বাচনের আগে সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান তারা। জাতীয় প্রেস ক্লাবে জুলাই 24-এর গণ অভ্যুত্থান প্রত্যাশা, প্রাপ্তি ও করণীয় শীর্ষক জাতীয় সেমিনারের আয়োজন করে জামাতে ইসলামী। এতে যোগ দেন ফ্যাসিবাদ বিরোধী সমমনা দলের নেতারা। অনুষ্ঠানে জুলাই শহীদদের তালিকা সম্বলিত ওয়েবসাইট দ্বিতীয় স্বাধীনতার শহীদ ও আহত যারা বইয়ের ইংরেজি, আরবি ও তুর্কি ভার্সন উদ্বোধন করা হয়। আলোচনায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলেন, বিচার ও সংস্কারের আগে কোনো নির্বাচন নয়। বিচার সংস্কার ছাড়া ওই হুদা রকিব মার্কা কোনো নির্বাচন এদেশের মাটিতে আমরা হতে দেব না। এমন কিছু দল খালি নির্বাচন দাবি করে ক্ষমতায় যাওয়ার জন্য পাগলমার হয়ে গেছে, তাদের কিন্তু দলের মধ্যে আপনার চাঁদাবাজ ছাড়া কোনো কর্মী পাওয়া যায় না। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, দক্ষিণ পন্থা নামক ট্যাগ দিয়ে দেশে পুনরায় ইসলামপন্থীদের কোণঠাসা করার অপচেষ্টা চলছে। একটি দলের মহাসচিব বললেন, বাংলাদেশে দক্ষিণ পন্থার উদ্ভব হচ্ছে। এটা কিন্তু একটি খতরনাক কথা। দক্ষিণ পন্থার যদি উদ্ভব হয়ে থাকে, বাংলাদেশের মানুষ যদি সিজদার মাধ্যমে খুনি ফেসিনাকে বিদায় করতে পারে, আপনাদের সমস্যা কোথায়? জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, প্রশাসনের ঘাপটি মেরে থাকা ফ্যাসিস্টের দোসররা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে যাচ্ছে, তাদের আইনের আওতায় আনার দাবি করেন তিনি। জুলাই হত্যাকাণ্ডের বিচার যথাযথভাবে সম্পন্ন করতে হবে। এই বিচার যদি যথাযথভাবে সম্পন্ন না হয়, তবে ভবিষ্যতে স্বৈরতান্ত্রিক মন মানসিকতার পুনরুত্থান হওয়ার উৎসাহ পাবে। প্রশাসন ও রাষ্ট্রযন্ত্রের অভ্যন্তরে ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদীদের দোষরদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। বিচার সংস্কার ও জুলাই সনদ নিয়ে ষড়যন্ত্র হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন ফ্যাসিবাদ বিরোধী সমমনা দলের নেতারা। জালিমের বিরুদ্ধে যারা জিহাদ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে শহীদ হিসেবে আখ্যায়িত করেছেন। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়নে যে সকল প্রক্রিয়া সম্পন্ন করা দরকার তার সবই করেছে বিএনপি। চট্টগ্রামে এমনটা বলেছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। ঐকমত্য কমিশনের 51টি সুপারিশ বাদে বাকি বিষয়গুলোতে বিএনপির কোনো দ্বিমত নেই বলেও জানান তিনি। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। শুক্রবার বেলা 12টায় হাটহাজারীর আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুইনুল ইসলাম মাদ্রাসায় পৌঁছান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ ও নজরুল ইসলাম খান। মাদ্রাসাটির প্রধান এবং মহাপরিচালক সহ হেফাজতে ইসলাম নেতাদের সাথে মতবিনিময় করেন তারা। পরে গণমাধ্যম কর্মীদের বলেন, জুলাই সনদ বাস্তবায়ন এবং ঐক্যমত্যের ভিত্তিতে রাষ্ট্র গঠন করবে বিএনপি। আমরা আশা করি এই জুলাই জাতীয় সনদ এখনো স্বাক্ষরিত হয় নাই, বাট গতকালকে পর্যন্ত সবার ঐক্যমতের ভিত্তিতে সমস্ত মৌলিক বিষয়গুলো একত্রিত করে সনদ হয়েছে। আমরা 826টি মোট প্রস্তাবের মধ্যে 51টি বাদে 51 বাদে বাকি সবগুলোতে একমত হয়েছে। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের বক্তব্য আরও সুস্পষ্ট করার আহ্বান জানান বিএনপির এই নেতা। আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার পথে কোনো বাধা দেখছি না। যেহেতু কোনো বাধা দেখছি না, সেহেতু এটা নাও হতে পারে এরকম দুশ্চিন্তা করার তো কোনো কারণ নাই। আমরা অপেক্ষা করছি যে শিগগিরই সরকার এই ব্যাপারে তাদের বক্তব্য, সুস্পষ্ট বক্তব্য নিয়ে আসবেন এবং নির্বাচন কমিশনকে সেই অনুযায়ী পরামর্শ দেবেন। এর আগে সকাল 11:30টায় হেফাজতে ইসলামের প্রয়াত আমির শাহ আহমদ শফির কবর জিয়ারত করেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। মামুনুর রশিদ অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম। মিথ্যা পরিচয়ে কনভেনশন সেন্টার ভাড়া নিয়ে রাজধানীর ভাটারার একটি আবাসিক এলাকায় সরকার বিরোধী ষড়যন্ত্রে জড়ো হয়েছিল আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বিকেলে ডিএমপি সংবাদ সম্মেলনে একথা জানান কর্মকর্তারা। এদিকে গুলশানে চাঁদাবাজির ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয় দেয়া আরও একজনকে আটক করেছে পুলিশ। বিদেশে কর্মী প্রেরণের নামে প্রায় 400 মানুষের সমাগম। পরে জানা যায় তা ছিল সরকার উৎখাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পনার অংশ। ঘটনা জানাজানি হলে মামলা হয় ভাটারা থানায়, গ্রেফতার হয় 22 জন। ঘটনার পরিকল্পনা ও বাস্তবায়নের সঙ্গে যুক্তদের খোঁজে মাঠে নেমেছেন গোয়েন্দারা। শামীমা নাসরিন শম্পা নামে একজন, উনি একটা প্রতিষ্ঠানের নাম দিয়ে
এখানে বিদেশি লোক পাঠানোর নাম করে কেবি কনভেনশন হলটা ভাড়া করে, এবং এখানে আমাদের কাছে যে পরবর্তীতে তথ্য পাওয়া গেছে এখানে বিভিন্ন ষড়যন্ত্রমূলকভাবে তাদেরকে আনা হয়েছিল, এবং এই প্রেক্ষিতে গত 13ই জুলাই রাজধানীর ভাটারা থানায় একটা মামলা করা হয়, এবং এই ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে ইতিমধ্যে 22 জনকে গ্রেফতার করা হয়েছে। কয়েকদিন ধরে দেশ জুড়ে নাশকতার যে শঙ্কা বিভিন্ন মাধ্যমে ছড়ানো হয় তা নিয়ে কোনো উদ্বেগ নেই বলে জানান পুলিশ কর্মকর্তারা। আগস্ট কেন্দ্রিক আমরা কোনো রকমের নিরাপত্তা শঙ্কা দেখছি না। এদিকে গুলশানে চাঁদাবাজির ঘটনায় গণতান্ত্রিক ছাত্র সংসদের সাবেক যুগ্ম আহ্বায়ক জানে আলম অপুকে শুক্রবার রাজধানীর ওয়ারি থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। থানা পুলিশের পাশাপাশি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ঘটনায় জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে কাজ করে, এবং তারই প্রেক্ষিতে আজ সকালে রাজধানীর গোপীবাগ হতে জানে আলম ওরফে তপুকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় আর যারা জড়িত তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা এবং ঘটনার মূল রহস্য উদ্ঘাটনে আমাদের তদন্ত কাজ অব্যাহত রয়েছে। ওই ঘটনায় অভিযুক্ত 6 জনের সবাইকে গ্রেফতার করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে আটক মেজর সাদিকুল হক সাদেকের বিরুদ্ধে তদন্ত আদালত গঠনের কথা জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, 17 জুলাই ওই কর্মকর্তাকে উত্তরার নিজ বাসা থেকে আটক করে সেনা হেফাজতে নেওয়া হয়। প্রাথমিক তদন্তে তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলেও আইএসপিআর এর বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। কার্যক্রম নিষিদ্ধ থাকলেও সামাজিক মাধ্যমে সক্রিয় আওয়ামী লীগ, ছাত্রলীগ সহ অঙ্গ সংগঠনগুলোর নেতাকর্মীরা দেশজুড়ে নাশকতা ও নৈরাজ্য তৈরি করে শেখ হাসিনাকে দেশে ফেরানোর প্লট তৈরি করা হচ্ছে এমন তথ্য পায় গোয়েন্দারা। অভিযোগ ওঠে, সেনা কর্মকর্তা সাদিকুল হক এ কাজে নিষিদ্ধ আওয়ামী লীগ কর্মীদের প্রশিক্ষণ দিয়েছেন। সে ব্যাপারেও সরকারি পর্যায়ে একটি বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, অভিযুক্ত মেজর সাদিকুল হক সাদেককে আটক করেছেন তারা, এবং অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। তার দোষ প্রমাণিত হলে নিঃসন্দেহে সেনাবাহিনী প্রচলিত নিয়ম অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী সংযোগ পরিদপ্তর আইএসপিআর জানায়, ওই সেনা কর্মকর্তার বিরুদ্ধে প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। রাজনৈতিক সংশ্লিষ্টতার কারণে তার বিরুদ্ধে তদন্ত আদালত গঠনের কথাও উল্লেখ করা হয় প্রেস বিজ্ঞপ্তিতে। পূর্ণ তদন্ত শেষে তথ্য প্রমাণের ভিত্তিতে ওই সেনা কর্মকর্তার বিরুদ্ধে সেনাবাহিনীর প্রচলিত আইন ও বিধি অনুযায়ী যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানায় আইএসপিআর। অলক হাসান, যমুনা নিউজ, ঢাকা। আগামী নির্বাচনে গণ অধিকারের পক্ষ থেকে 300 আসনে প্রার্থী দেয়া হবে বলে জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। রাজধানীর আগারগাঁওয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ভবনে জুলাইয়ের বীর জনতার স্মরণে গণসমাবেশে কথা বলেন তিনি। বলেন, যারা আধিপত্যবাদ জারি রাখতে চায় তারাই সংস্কারে রাজি নয়। গণ অভ্যুত্থান পরবর্তী অনেক দলের মধ্যেও ফ্যাসিবাদী চরিত্র দেখা যাচ্ছে বলে অভিযোগ করেন নূর। এ সময় তিনি বলেন, কয়েকজন লোক দিয়ে সড়ক বন্ধ করে মানুষকে জিম্মি করা হচ্ছে। মানসিকতা, চরিত্র, রাজনীতি পরিবর্তন না হলে জুলাই চেতনা বাস্তবায়ন সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি। 5 আগস্টের আগে জুলাই সনদ দেওয়ার কথাও বলেন গণ অধিকার পরিষদের সভাপতি। 16 বছর কি করছেন? সিপাহি সাপাই অলিতে গলিতে ছিলেন, কিচ্ছু করতে পারেন নাই, বরঞ্চ নাকি খত দিয়ে আওয়ামী লীগের সাথে আপোষ করে 18 সালে চিঠি দিয়ে কিন্তু নির্বাচনে যাওয়া লাগছে। শেখ হাসিনা ডাকে নাই, শেখ হাসিনার কাছে সারেন্ডার করেছেন। শ্রমিকদের কাজের পরিবেশ ও মজুরি ঠিক না করে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করা সম্ভব নয়, এই মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। দুপুরে এনসিপির শ্রমিক উইংয়ের অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বলেন, পার্লামেন্টে অবশ্যই শ্রমিকদের প্রতিনিধিত্ব থাকতে হবে। তার অভিযোগ, গণ অভ্যুত্থানের পর এই সরকারও শ্রমিকের বুকে গুলি চালিয়েছিল। গেল কয়েক দশকে মালিক শ্রমিকের মাঝে দালাল এসেছে। এনসিপির শ্রমিক উইংয়ের নতুন 92 জন যোগ দিয়েছে বলেও জানান দলটির মুখ্য সমন্বয়ক। শ্রমিক আন্দোলনের পরিবেশ ঠিক না করে তাদের মজুরি না বাড়িয়ে বাংলাদেশ যতই ফ্যাক্টরি তৈরি করুক, বাংলাদেশ কখনো উন্নয়ন
অথবা উন্নত রাষ্ট্রে পরিণত হওয়া সম্ভব না। আমরা এই গণঅভ্যুত্থানের পরে দেখেছি একটি দলের দুজন মহারথী ট্রাক স্ট্যান্ড থেকে শুরু করে, বাস স্ট্যান্ড থেকে শুরু করে, বন্দর থেকে শুরু করে সব জায়গায় গডফাদারদের মতন দাপিয়ে বেড়াচ্ছে। জুলাই অভ্যুত্থানে সার্বভৌমত্ব ফিরে পেয়েছে বাংলাদেশ। শুক্রবার সোহরাওয়ার্দী উদ্যানের কালচারাল ফেস্টে একথা বলেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। আর প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, সাংস্কৃতিকভাবে ফ্যাসিবাদের মোকাবিলা করতে না পারলে আওয়ামী লীগ আবার ফিরবে। মুক্তিকামী যুবকের মাথায় লাল সবুজের ব্যান্ডানা, রিকশার পাদানিতে এলিয়ে পড়েছে গোলাম নাফিজ, আর হাসপাতাল পানে ছুটে চলেছেন চালক নূর মোহাম্মদ। এপিসি 14 দুই পুলিশ সদস্য ফেলে দিচ্ছে ইয়ামিনের নিথর দেহ। পাশেই রক্তমাখা এক মরদেহ হাতে দাঁড়িয়ে দুই পুলিশ সদস্য। নামানো হচ্ছে ভ্যান থেকে। ভ্যানে স্তূপ করা আরও কয়েকটি মরদেহ। সোহরাওয়ার্দী উদ্যানের কালচারাল ফেস্ট জুলাই জাগরণে এভাবেই তুলে ধরা হয়েছে 24-এর গণ অভ্যুত্থানকে। অনুষ্ঠানের উদ্বোধন করেন শহীদ আব্দুল্লাহ তাহিরের মা। পরে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি বলেন, সাংস্কৃতিকভাবে ফ্যাসিবাদ মোকাবিলায় নতুন ভাষা তৈরি করছে সরকার। সেই আগের ওল্ড বান্দাত্তা আমলের গল্প বলাটা কিন্তু নাই, সে নতুনভাবে তার গল্পটা বলতে চায়। সেই গল্প বলাটা আমাদের রপ্ত করতে হবে, এই জায়গাটা আপনারা খেয়াল রাখবেন। এবং আমি মনে করি এই জায়গায় আমাদের এই ইন্টারিম গভর্নমেন্ট, আমাদের কালচারাল অ্যাডভাইজারের নেতৃত্বে তারা নতুন কালচারাল ল্যাঙ্গুয়েজ তৈরি করেছে। সংস্কৃতি উপদেষ্টা বলেন, আবরার ফাহাদকে যারা হত্যা করেছে তারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধ শক্তি, আবরার ছিলেন পক্ষের। আমাদের ন্যারেটিভটা রিডিফাইন করা, এটা আমরা কি দিয়ে করব? এটা করতে হবে কালচারাল ফ্রন্টে। আমাদের সবার সজাগ হওয়া উচিত যে আমরা এমন একটা বাংলাদেশ বানাতে চাই যেখানে ভিন্ন মত থাকবে, একজনের সঙ্গে আরেকজনের মতের মিল হবে না, তারপরে একসাথে থাকবে, সবাই একই হক ভোগ করবে একই দেশের। এইটা যদি আমরা বানাতে পারি তাহলে আমরা কালচারালি আওয়ামী লীগের ফ্যাসিজমকে পরাজিত করতে পারবো বলে মনে করি। আওয়ামী লীগ সরকারের দুঃশাসন তুলে ধরতেই এই আয়োজন বলছেন আয়োজকেরা। সাইমুম শিল্প গোষ্ঠীর এই আয়োজন চলবে 4 আগস্ট পর্যন্ত। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা। শাহবাগে আন্দোলনরত জুলাই যোদ্ধাদের সাথে প্রকৃত জুলাই যোদ্ধা দাবি করা আরেক পক্ষের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। উত্তেজনাকর পরিস্থিতিতে দুপক্ষকেই শাহবাগ থেকে সরিয়ে দেয় পুলিশ। পরে যান চলাচল স্বাভাবিক হয়। এর আগে জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়নের দাবিতে দ্বিতীয় দিনের মতো শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করে জুলাই যোদ্ধারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেয় তারা। বৃষ্টির মধ্যেই শাহবাগ মোড় অবরোধ করে দ্বিতীয় দিনেও আন্দোলন অব্যাহত রাখে জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সদস্যরা। জুলাই সনদ ঘোষণা ও বাস্তবায়নের দাবিতে বৃহস্পতিবার সকাল থেকেই শাহবাগ অবরোধ করেন তারা। দাবি পূরণ হওয়া না পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দেয় আন্দোলনকারীরা। বলেন, প্রয়োজনে জেলা উপজেলার জুলাই যোদ্ধারা যোগ দেবে এই কর্মসূচিতে। আমাদের ভাইরা রক্ত দিল, আমরা নিজেরা আহত হলাম, এত কষ্ট করলাম, আজ পর্যন্ত আমাদের ঘোষণাপত্র কেন দেওয়া হলো না? জুলাই ঘোষণাপত্র, জুলাই সম্মাননা, আমরা কি চেয়েছি বলেন? জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে এবং জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ বাস্তবায়িত হওয়ার পরে সরকার যখন প্রতিশ্রুতি দিবে যে এটাকে স্থায়ী বিধানে অন্তর্ভুক্ত করা হবে, তখনই আমাদের কর্মসূচি আমরা শেষ করব। শাহবাগ মোড় ব্যারিকেড দিয়ে এই অবস্থান কর্মসূচির কারণে সীমিত হয়ে যায় যান চলাচল। সন্ধ্যায় শাহবাগ মোড়ে আসে জুলাই যোদ্ধাদের আরেক পক্ষ। নিজেদের প্রকৃত জুলাই যোদ্ধা দাবি করে আন্দোলনরতদের সাথে বিতণ্ডায় জড়ায়। এ সময় দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এক পর্যায়ে দুপক্ষকেই শাহবাগ থেকে সরিয়ে দেয় পুলিশ। গতকালকে থেকে দেখছেন যে পুরো মোড়টা দখল করে রাখছিল, তারা আমাদের ব্লক নিয়ে রাখছে। আমরাও যেহেতু জুলাই আহত, এই জন্য আমরাও কিন্তু কিছু বলতে পারতেছিলাম না। আজকে যারা আসছে তারা বিভিন্ন হাসপাতালে এখনো ভর্তি আছে। তারা বলতেছে আমরা জুলাই আহত, আমাদের বুকে গুলি লাগছে, আমাদের পায়ে পা নাই, হাত নাই, তাহলে এরা কারা? পরে ওরা যখন শুরু করছে, আমরা চাইছিলাম যে দুই পক্ষের মধ্যে যেন হতাহত না হয়, সংঘর্ষ না হয়, এইটাই আর কি। পুলিশ দুপক্ষকে সরিয়ে দিলে সন্ধ্যা থেকেই শাহবাগে যান চলাচল স্বাভাবিক হয়। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা।
এক টুকরো খাবারের আশায় 12 কিলোমিটার পথ পাড়ি দিয়েও সেই খাবার খাওয়া হলো না ফিলিস্তিনি শিশু আমিরের। ত্রাণকেন্দ্রে চাল ডাল পেয়ে খুশিতে আত্মহারা হয়ে ওঠার পর মুহূর্তেই ইসরায়েলি বাহিনীর গুলিতে প্রাণ যায় তার। হৃদয় বিদারক এই ঘটনা উঠে এসেছে মার্কিন সেনাবাহিনী থেকে পদত্যাগ করা এক কর্মকর্তার বয়ানে। গাজায় এখন খাবারের অভাবে বালু খাইয়েই নিজে সন্তানকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছেন অনেক মা। ময়লা ছেঁড়া পোশাকের ভেতর ছোট্ট জীর্ণশীর্ণ শরীর, ক্ষুধায় কাতর প্রাণ। গাজার শিশু আমির খাবারের সন্ধানে এই ভগ্নপ্রায় শরীর নিয়েই পাড়ি দিয়েছিল দীর্ঘ 12 কিলোমিটার পথ। সূর্যের প্রখর তাপ মাথায় নিয়ে খালি পায়েই হেঁটে কপালে জুটেছিল এক মুঠো চাল আর ডাল। এত অল্পতেই অবশ্য খুশিতে আত্মহারা হয়েছিল আমির। তবে সেই আনন্দ দীর্ঘস্থায়ী হয়নি। ত্রাণ নিয়ে ভিড় ঠেলে বের হওয়ার পরই শুরু হয় ইসরায়েলি সামরিক বাহিনীর গুলি। তাতেই প্রাণ যায় তার। হৃদয় বিদারক এ ঘটনার বর্ণনা দিয়েছেন গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন থেকে পদত্যাগ করা মার্কিন সেনা কর্মকর্তা অ্যান্থনি আগুলিয়ার। গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের মাধ্যমে ত্রাণ বিতরণের নামে ইসরায়েলি বাহিনীর বর্বরতা নিয়ে নিজের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে এ ঘটনা জানান তিনি, যা প্রকাশের পর আবারও সমালোচনার মুখে পড়েছে আইডিএফ। প্রতিদিনই আমিরের মতো এমন হৃদয় বিদারক বাস্তবতার মুখোমুখি হচ্ছেন গাজার অনেক বাসিন্দা। গেল 10 দিন ধরে রুটির একটা টুকরাও ভাগ্যে জোটেনি। আমার বাচ্চাদেরও পানি ছাড়া কিছু খাওয়াতে পারিনি। আমার কাছে খাবার কেনার মতো কোনো টাকা নেই। কমিউনিটি কিচেন থেকে খাবার জোগাড় করার চেষ্টা করি। ক্ষুধার্ত মানুষের ভিড়ে তেমন কিছুই জোটে না। গাজায় তীব্র থেকে তীব্রতর হচ্ছে খাদ্য সংকট। উপায় না পেয়ে শিশুদের ডালের পানি, ছোলার বড়া, এমনকি বালু খাইয়ে বাঁচানোর চেষ্টা করছে অসহায় ফিলিস্তিনি মায়েরা। এরই মাঝে ইসরায়েলি আগ্রাসনে উপত্যকায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 60,000-এরও বেশিতে। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। সৌদি আরবের একটি বিনোদন পার্কে ভয়াবহ দুর্ঘটনায় অন্তত 23 জন আহত হয়েছে। চলন্ত অবস্থায় হঠাৎ একটি রাইড ভেঙে পড়লে এই দুর্ঘটনা ঘটে। আহত 23 জনের মধ্যে 3 জনের অবস্থা গুরুতর। বুধবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে দেশটির জনপ্রিয় পার্বত্য পর্যটন নগরী তাইফের একটি বিনোদন পার্কে এই দুর্ঘটনা ঘটে। এর একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে দেখা যায় বহু মানুষ নিয়ে হঠাৎই ভেঙে পড়ে চলন্ত রাইডটি। এতে অনেকেই উপর থেকে নিচে পড়ে যান, কেউ কেউ চাপা পড়েন পিলারে। এতে চারদিকে ছড়িয়ে পড়ে আতঙ্ক, চিৎকার শুরু করেন রাইডে ও এর আশপাশে থাকা লোকজন। দুর্ঘটনার পরপরই আহতদের উদ্ধার করে নেওয়া হয় স্থানীয় হাসপাতালে। বাংলাদেশের উপর নিবিড়ভাবে নজর রাখছে ভারত, এমনটাই জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। রাজ্যসভায় কংগ্রেসের এমপি রণদীপ সিং অভিযোগ করেন, সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সালতানাতি বাংলা নামের একটি সংগঠন গ্রেটার বাংলাদেশ নামে মানচিত্র প্রকাশ করে, যেখানে ভারতের বিভিন্ন রাজ্যকে বাংলাদেশি ভূখণ্ড হিসেবে দেখানো হয়। সেই অভিযোগের প্রেক্ষিতে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী জানান, জাতীয় স্বার্থের ইস্যুতে বাংলাদেশের উপর গভীরভাবে নজর রাখছে দিল্লি। এমনকি সালতানাতি বাংলা নামে কোনো সংগঠন নেই বলেও বাংলাদেশ সরকার নিশ্চিত করেছে বলে জানান জয়শঙ্কর। এই ছিল রাতের বাংলাদেশে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি।